শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ডানা ইসলাম। লক্ষ্মীপুরে নাজুক বন্যা পরিস্থিতি, ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আজ বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ত্রাণ পৌঁছাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? ডানা, আমি এই মুহূর্তে আছি দিগুল ইউনিয়ন, এটি চন্দ্রগঞ্জ থানার অধীনে রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে বন্যার চিত্র আসলে বলার মতো তেমন কোনো কিছুই নাই। গত কয়েকদিনে যে পানি বেড়ে চলছে সেটি আসলে এখানকার চিত্র দেখলেই বোঝা যাচ্ছে। গতকালকে এখানে তেমন একটি পানি কিছুটা কম ছিল, আজকে কিন্তু এখানে পানি বেড়েছে এবং পানির যে স্রোত, সেই স্রোত হচ্ছে যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে প্রবাহিত হচ্ছে এবং এই প্রবাহিত হওয়ার কারণে যেটি হচ্ছে যে নিম্ন অঞ্চলগুলো আরো বেশি প্লাবিত হচ্ছে। যেখানে কোমর সমান পানি ছিল সেখানে এখন বুক সমান পানি হয়েছে। গতকাল রাত থেকে আজকে পানির প্রবাহটা একটু বেশি রয়েছে এবং এই এলাকার কথা যদি বলি যে এখানে মানুষের যে চলাফেরা, সে চলাফেরার যে ভোগান্তি, সে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। অর্থাৎ এখানকার মানুষজনের যে চাহিদা, অর্থাৎ খাবার কিংবা বিশুদ্ধ পানি, সেগুলো কোনো কিছু পাওয়া যাচ্ছে না। আমার সামনে যে বাড়িটি আছে এ বাড়ির প্রত্যেকটি ঘর কিন্তু পানির নিচে রয়েছে। শুধুমাত্র যে বিল্ডিং ঘরগুলো রয়েছে সেগুলোর ছাদে মানুষ আশ্রয় নিতে পেরেছে। আর যারা আশ্রয় কেন্দ্রে ঠাঁই পায়নি তারা মূলত ঘরের ভেতরে খাটের মধ্যে তারা বিভিন্ন ইট দিয়ে খাটের নিচে, খাটের উপরে কাঠ দিয়ে কোনোভাবে জীবন যাপন করছে। সব মিলিয়ে বলা চলে যে এখানকার যে পরিস্থিতি এই লক্ষ্মীপুর জেলার বন্যার, সেটি ক্রমান্বয়ে খুব ভয়ঙ্কর আকার ধারণ করছে এবং এখানকার যে খেটে খাওয়া মানুষগুলো রয়েছে তাদের যে অবস্থা এই মুহূর্তে, সেটি আসলে খুবই শোচনীয় হয়ে পড়ছে। খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, জরুরি ঔষধ কোনো কিছু আসলে পাচ্ছে না। এখানে যে শিশু বাচ্চারা রয়েছে তারাও কিন্তু এই পানির মধ্যেই চলাফেরা করতে হচ্ছে এবং কিছুক্ষণ পর পর তারা বের হয়ে মেইন সড়কের দিকে যাচ্ছে যে যদি কোনোভাবে একটু খাবার কোনো কিছু পাওয়া যায় সেক্ষেত্রে পরিবার পরিজনকে নিয়ে আসলে সেটি সম্ভব। এবং এখানে আমরা যেদিকে যাচ্ছি এদিকে কিন্তু স্রোতও প্রচুর রয়েছে এবং স্রোতের কারণে পানি বাড়ছে। আমরা একটু কথা বলি একজনের সঙ্গে। পানির কি অবস্থা? পানি কি বাড়ছে ক্রমান্বয়ে এবং খাবার ক্রমান্বয়ে বাড়তেছে? পানি ওই রাস্তার ঢেউয়ে পুরা ঘরটর ভাসি যাইতে আছে, এমন অবস্থা। খাটটার সব ডুবে আছে, এমনকি ঘরের মধ্যে এক হাত পানি। খাওয়া দাওয়া কিভাবে করেন? খাওয়া দাওয়া আমরা নিজস্ব ভাবে। আরিফ, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। উন্নতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি, এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আসলে উন্নতির দিকে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে আসলে পানি নামছে। পানি নামার সাথে সাথে আসলে ক্ষয়ক্ষতির চিত্রগুলো ফুটে উঠছে। আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে যে সকল বানবাসীর মানুষরা ছিল তাদের জন্য যে বিভিন্ন ধরনের সহায়তা, আসলে খাদ্য সহায়তা, বস্ত্রের সহায়তা সহ বিশুদ্ধ পানি সরবরাহ সহ বেশ কিছু সহায়তা তারা আসলে এইসব ঘাট থেকে আসলে তারা বিভিন্ন জায়গায় মানুষদের আসলে উদ্ধার সহ বিভিন্ন কার্যক্রম এখান থেকে পরিচালনা করেছে। আমরা দেখেছি যে আসলে এখানকার যে বানবাসী মানুষ যারা ছিল তারা আসলে আশ্রম প্রকল্পগুলোতে আশ্রয় নিয়েছে। সেই আশ্রম প্রকল্প থেকে এখন তারা তাদের যে বাড়ি সেটিতে ফিরতে শুরু করেছে। এছাড়া আমরা দেখছি বন্যা কবলিত রিমোট এরিয়া যেগুলো রয়েছে, একবারে প্রত্যন্ত অঞ্চল, সেগুলোতে আসলে এখনও ঔষধ এবং বিশুদ্ধ পানির সংকট রয়েছে। সেই সব সংকট কাটাতে আসলে সেনাবাহিনীর সদস্যরা আসলে পরিশ্রম করে যাচ্ছে দিনরাত। আমরা দেখেছি যে এখনো বিভিন্ন এলাকায় যে পানিবাহিত রোগ সেটি কিন্তু মারাত্মক আকারে ধারণ করেছে। মানুষের চর্মরোগ এবং জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন সমস্যা, আসলে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, এইসব সমস্যা কিন্তু তারা সম্মুখীন হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে বন্যার যে পরিস্থিতি সেটিতে আসলে মানুষের ঘর বাড়ি এবং দোতলা পর্যন্ত পানি উঠায় আসলে গবাদি পশু এবং কি হাঁস মুরগি সহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এটির যে পরিপূর্ণ ক্ষতি সেটি এখনো পর্যন্ত আমরা তালিকা পাইনি, তবে আমরা এখানকার মানুষের অভিযোগ সেটি শুনেছি। এছাড়াও আমরা দেখেছি অধিকাংশ সড়কে এখন ইতিমধ্যে যান চলাচল শুরু হয়েছে। পানি নামতে শুরু করায় যান চলাচল শুরু করলেও বেশ কিছু সড়কে কিন্তু আসলে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, সেগুলোতে আসলে মানুষ চলাচল করতে কিন্তু তারা দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা দেখেছি যে তবে
এই সকল এলাকায় আসলে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি যে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আসলে যে তাদের যে স্বল্প পুঁজি ছিল সেটি কিন্তু এই বন্যার কারণে কিন্তু হারিয়ে ফেলে এখন তারা দিশেহারা হয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসলে ছুটাছুটি করছে। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতি কুমিল্লায় কিছুটা উন্নতি হলেও অপরিবর্তিত রয়েছে নোয়াখালীতে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও সুমন কবির। প্রথমে চলে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছাচ্ছে কিনা, কি বলছেন বানভাসীরা? নানা বন্যা পরিস্থিতির কথা বলছিলাম যে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তো গতকালকে দুপুরের পর থেকে সূর্যের একটু দেখা মিললেও কিন্তু জনমনে স্বস্তি এসেছিল, কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে বিশেষ করে গভীর রাত থেকে সকাল 8টা পর্যন্ত টানা বৃষ্টির কারণে মুষলধারে বৃষ্টির কারণে পানি আরো একটু বেড়েছে নোয়াখালী জেলা সহ নোয়াখালীর 8টি উপজেলায়। তো আপনাকে জানিয়ে রাখতে যে নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় বন্যা আক্রান্ত হয়েছে, এর মধ্যে 4টি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তো এইসব উপজেলার আসলে প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি সড়কে, প্রতিটি বাড়িঘরে, প্রতিটি ইউনিয়নে পানিতে একদম সয়লাভ হয়ে গিয়েছে। এমনকি কোথাও হাঁটু সমান পানি, কোথাও হাঁটু এর চেয়ে বেশি পানি, কোথাও বুক সমান পানি। আসলে মানুষ একটা যে পানির সাথে যুদ্ধ করেই রয়েছে। তো এমন কিছু জায়গা রয়েছে যেখানে এখনো ত্রাণ সামগ্রী পৌঁছেনি বলে অভিযোগ রয়েছে। তো তেমনই একটি জায়গা আমি দাঁড়িয়ে রয়েছি, নোয়াখালী জেলা শহরের যে হরিজন সম্প্রদায় আছে সেই কলোনিতে আমি দাঁড়িয়ে রয়েছে। তো তাদের একটি অভিযোগ রয়েছে যে তাদেরকে ব্যক্তিগত উদ্যোগে একজন সহায়তা করলো, কিন্তু তারা সরকারিভাবে বা আরো যেসব সংগঠন সহায়তা করছে তাদের থেকে খাদ্য সহায়তা পাচ্ছে না। তো তারা এই মুহূর্তে একই সাথে পানির সাথে যুদ্ধ করে রয়েছে, না থাকছে তারা ঘরে থাকতে, না পারছে বের হতে, একই সাথে তারা রান্না করতে পারছে না বলে খাদ্য সংকটের অভিযোগ করেছেন তারা। তো আমি কথা বলবো তেমনি একজনের সাথে, যে আমি তার কাছে জানতে চাইবো যে তারা কি কি সমস্যার ভিতরে রয়েছে। আপনারা তো ঘরের ভিতরে পানি রয়েছে, আপনারা কি কি সমস্যার ভিতরে রয়েছেন? আমাদের পানি এরকম আছে যে আমরা বসতেও পারি না, শুইতেও পারি না, খাইতেও পারি না, রাঁধতেও পারি না। বাচ্চা কাচ্চা নিয়ে বহুত আমরা কষ্ট আছে। এখন বাইরেতে এত পানি, আমাদের ভিতরে অনেক পানি, কিন্তু আমাদের কোনো সাহায্য পাই না। আমাদের প্রভুরা আছে, উনিরা আমরা খিচুড়ি খাওয়াইছে, আর আমাদের মাস্টারগুলা উনিরা আমাদের শুকনা খাওয়া দিছে, আর কোনো আমরা পাইনি। আর কি কি সমস্যা রয়েছে আপনাদের এখানে পানি বন্দি থাকার কারণে? বাথরুমে পানি, পাকঘরে পানি, গোসল করতে পারি না, খাইতে পারি না, আমরা কোনো কিছু করতে পারি না। কষ্টে আমাদের দিন কাটতেছে এইভাবে। প্রত্যেক বছরে এইভাবে যদি যায় তা আমরা কি নিয়ে বাঁচবো কোন? প্রত্যেক বছর এইরকম। আরেকজন বলছিলেন যে হ্যাঁ বলেন। প্রত্যেক বছর আমরা এখানে পানি উঠে, প্রত্যেক বছর। তারা যেমনটি বলছিলেন যে অভিযোগ করে যে তারা এই পর্যন্ত প্রতি বছরে তারা এইভাবে আক্রান্ত হন, বিশেষ করে বর্ষাকালে। তো একই সাথে তারা আরো জানিয়েছেন যে তারা খুব খাদ্য সংকটে ভুগছেন। তারা ঘরের ভিতরে যে পানি উঠার কারণে রান্না করতে পারছেন না, এর ফলে ঘরে তাদের রান্না হচ্ছে না। তো এর কারণে তারা যে তাদের সন্তানদের নিয়ে, পরিবার পরিজন নিয়ে খাদ্য সংকটে রয়েছেন। তারা একই সাথে জানিয়েছেন যে একজন ব্যক্তি তাদেরকে কিছুটা শুকনো খাওয়ার সরবরাহ করলো, কিন্তু তারা তেমন একটা পর্যাপ্ত পরিমাণ যে খাদ্য সহায়তা সেটি তারা পাচ্ছেন না। এর কারণে তারা যে পরিবার পরিজন সন্তান নিয়ে তারা অনেকটা যে মানে অনাহারে দিন কাটাচ্ছেন। তো বিশেষ করে যারা তারা এই হরিজন সম্প্রদায় আরেকটি সমস্যা হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। পানি দীর্ঘদিন পানি জমে থাকার কারণে তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে তাদের যে সুপেয় পানির অভাবে, খাওয়ার পানির অভাবে তাদের যে বিভিন্ন রোগ দেখা দিয়েছে, একের সাথে যে পানিবাহিত যে চর্মরোগ সেটিও তাদের দেখা দিয়েছে। তো এক্ষেত্রে তারা যে চিকিৎসার সংকট তারা ভুগছেন। তো এই হচ্ছে ডানা নোয়াখালী থেকে আমার কাছে বন্যা এবং খাদ্য সহায়তা নিয়ে সর্বশেষ। আমি চলে যাব কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। আপনি সেখানকার বন্যা ও খাদ্য সহায়তার পরিস্থিতি সর্বশেষ খবর জানাবেন। জি সুজন, আপনি যেটা বলছিলেন আমি আপনাকে জানিয়ে রাখি, আসলে কুমিল্লার যে অবস্থা আসলে ভালো নেই। আমি যে এলাকায় আছি মনোরঞ্জন উপজেলা খিলা গ্রামে, যেখানে 2000 লোক আসলে এই গ্রামে পানিবন্দী আছে, তারা এখন আসলে কোনো ত্রাণ বা সহযোগিতা পায়নি। একটা বিষয় জানিয়ে রাখি, সবাই যারা আশ্রয় কেন্দ্র রয়েছে তারাই আসলে এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। আর আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে স্যানিটেশন। যারা নিম্নাঞ্চলে রয়েছে তারা আসলে স্যানিটেশন ব্যবস্থা তাদের খুব বাজে অবস্থায় আছে, রান্না করতে পারছে না, বিশেষ শুকনো খাবার খেয়ে আসলে সবাই অ্যাসিডিটি
তৈরি হয়েছে সেদিক থেকে যদি বলি, খিলা গ্রামে আমরা আসছি আজকে সকালবেলায়, দেখলাম মনোরগঞ্জ, যেখানে আমরা আসলে অনেক কষ্ট বা সাফার রয়েছে। আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা এই যে রান্না বান্না এবং স্যানিটেশন ব্যবস্থা আসলে নাই, এই কি অসুবিধা আপনি ফেস করছেন? রান্না বান্না করা যায় না, খাবার খাওয়া যায় না, পানি খাওয়া যায় না, অনেক সমস্যার মধ্যে আছে। বাথরুমে যাওয়া যাইতেছে না, অন্যের বাড়িতে আশ্রয় আছে। আসলে যেটা বলছিলেন ওনার দুর্ভোগ চেষ্টা, আসলে আপনার কি ধরনের সমস্যা তৈরি হয়েছে? আমার সমস্যা যে প্রচুর সমস্যা, ঘরে থাকা যায় না, পানি, তারপরে যে বাথরুমে যাওয়া যায় না, বাথরুমে অনেক পানি, তারপরে আরেকজনের বাসায় আশ্রয় আছি। এই মানে রাস্তায় যে পানি, বাড়ির ভিতরে পানিটা ঢুকে গেছে। এখন খাদ্য সমস্যা, যে শুকনা খাবার দিছে এগুলো তো খাই বাঁচে যায়, টিকে যায় না। আসলে যেটা বলছিলেন এই এলাকার, আসলে আপনার তো গত বুধবার থেকে এখানে পানি উঠেছে, এখন কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে আপনাদের? এখনো সমস্যা বলতে এখনো পানি কমে নাই, ঠিক আছে। আর এখন ঘরের ভেতরে যারা বন্দী হয়ে আছে তাদের লাগে সমস্যা, আর যারা আশ্রয় কেন্দ্র আছে তারা অনেক খাওয়ারে পাইতেছে। কারণ এখানে যারা বন্দী হয়ে রয়েছে তারা তো কোনো খাওয়ারে পাইতেছে না, তারা বাথরুমে যাইতে সমস্যা হয়, পানি খাইতে সমস্যা হয়, আপনার রাস্তা দিয়ে চলাফেরা করতেও সমস্যা হয়, বুঝছেন। তাই জন্য আমরা একটু আবেদন জানাই যে আমগো এদিকে যেন একটু হেল্প আছে। আচ্ছা, একটা জিনিস, আপনার তো বয়স মুরব্বী 70-80 বছর হয়েছে, এই ধরনের সমস্যা কি কখনো পড়েছেন আপনি? এটাকে সমস্যা হয়েছিল অনেক আগে, ও কত সালে জানি খেয়াল নেই, ওইগুলো এরকম হয় নাই। এখন বর্তমান যে পরিস্থিতি দাঁড়াচ্ছে এটা তো বিরাট আগে দাঁড়াচ্ছে। অনেকে আছে ঘরবন্দি নিয়ে আছে, কেউ স্কুল মারে আছে, কেউ মানে কিছু প্রাণ পাইতে আছে, কেউ পাইতে আছে না। যা বাড়ি গ্রামে যা গছায় নাই তারা একটু সমস্যার মধ্যে আছে। আচ্ছা, আপনাদেরকে জানতে চাই, আপনাদের এলাকার এই কাজ করছেন ভলেন্টিয়ার হিসেবে, আসলে কি ধরনের সাহায্য সহযোগিতা এসেছে কিনা? সাহায্য সহযোগিতা বলতে আমাদের কিছু ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এই এলাকায় কিছু ত্রাণ বিতরণ করেছি, কিন্তু অপর্যাপ্ত এখনো। কারণ এখানে অনেক প্রায় শত শত পরিবার পানিবন্দী আছে। গত বুধবার থেকে পানি এখনো বাড়ছে। আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে 2 থেকে 3 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি কমার কোনো ওয়ে নাই আমরা দেখতেছি। এবং আমাদের এখানে স্যানিটাইজেশনের অবস্থা খুবই বিপজ্জনক, এবং আমাদের মুরব্বীরা আসা যাওয়া এবং পথ চলার মধ্যে অনেকে বিপদ বহিত হচ্ছে। এখন আমরা যে ত্রাণগুলো আসছে মহাসড়ক হয়ে আসছে, কিন্তু মহাসড়ক থেকে ভিতরের দিকে আর যেতে পারছে না, যোগাযোগের কারণে কিংবা বিভিন্ন নৌকার সিন্ডিকেটের কারণে যেতে পারছে না। এজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে খিলাবাজার এরিয়াতে নৌকার যে সিন্ডিকেট বা মানুষের ত্রাণ সহযোগিতার যে সিন্ডিকেট করছে এটা ভেঙে দেওয়ার জন্য। আসলে যেটা বলছিলেন, আসলে এখানকার যে ব্যবস্থাপনা, আসলে ত্রাণ যে সহযোগিতা আসলে মেন মহাসড়কের মধ্যে পাচ্ছে এবং আশ্রয় কেন্দ্রগুলো পাচ্ছে। বিশেষ করে যে গ্রাম রয়েছে, গ্রামের যে বাড়িগুলো রয়েছে তারা সব ক্রমশমান পানি। এবং সেই দিক থেকে যে বলি, মনোরগঞ্জ যে উপজেলা খিলা গ্রামে, এখানে আমরা যে গ্রামে আছি 2000 লোক আসলে পানিবন্দী হয়ে আছে। যারা মধ্যবিত্ত তারা আসলে মুখ খুলে কিছু বলতে পারছে না, তাদের আসলে অনেক অসুবিধা পড়তে হয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলা চলে, কুমিল্লার যে অবস্থা, এখানে 10.5 লাখ লোক আসলে পানিবন্দী রয়েছে এবং 82 লোক আশ্রয় কেন্দ্র রয়েছে। আমাদের জেলা প্রশাসনের সেই তথ্য জানিয়েছে এবং কুমিল্লা পর্যন্ত বন্যা 14 দিনের উপর আসলে মৃত্যুবরণ করেছেন, আমাদেরকে জানিয়েছেন। সবকিছু মিলিয়ে যে কুমিল্লার যে বন্যা পরিস্থিতি আসলে ভয়াবহ দিকে এগিয়ে আগেছে। নতুন নতুন যে এলাকা প্লাবিত হচ্ছে। তা আপনাকে আমি একটু জানিয়ে রাখি ডানা, যে কুমিল্লার যে পরিস্থিতি, আসলে এরকম পরিস্থিতি পড়তে হবে গত 100 বছরে নাকি এই ধরনের পরিস্থিতি পড়তে হয়নি। আসলে এই জন্য কেউ পরিস্থিতি ছিল না। হঠাৎ করে পানি বৃদ্ধি হওয়ার কারণে গ্রামের যে অবস্থা, প্রতিটা বাড়ি ঘরে আসলে মানে কি বলবো, আর হাঁটু সমান পানি ছিল, কোমর সমান পানি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আসলে বাড়িঘর চুরি ডাকাতি হওয়ার ভয়, অনেকে বাড়িঘর থেকে আশ্রয় কেন্দ্র যায়নি, সেই কারণে তারা এখানে অপেক্ষা রয়েছে। সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লার বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এ ছিল কুমিল্লাতে সর্বশেষ ডানা। ধন্যবাদ আপনাদেরকে। কুমিল্লা ও নোয়াখালী থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। লক্ষ্মীপুরের নাজুক বন্যা পরিস্থিতি ও ভোগান্তি নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি আগেও যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, লক্ষ্মীপুরের অবস্থা আসলে একেবারে খুব শোচনীয়। অর্থাৎ প্রতিদিন যেহেতু পানি বাড়ছে, সে পানি বাড়ার ফলে বাড়িঘর যতটুকু ডুবেছে আরো বেশি ডুবতে শুরু করেছে। এবং এখানকার মানুষজন যে খাবার বা একটু বিশুদ্ধ পানি সেগুলো পাবে, তার কেমন কোনো কিছুই পাচ্ছে না। এবং আমরা প্রত্যেকটি এলাকা ঘুরেছি এখানকার। আমি এখন যেখানে আছি এটি হচ্ছে দিগুলি ইউনিয়ন, অর্থাৎ লক্ষ্মীপুর দিগুলি ইউনিয়ন, যেটি মানদারির পূর্ব বাজারের পাশেই। সেই এলাকার প্রত্যেকটি বাড়িঘর ডুবেছে।
এবং বিল্ডিং যে ঘরগুলো রয়েছে সেগুলোর ভিতরে পানি ঢুকেছে। এখানে প্রত্যেকটি মানুষ এই মুহূর্তে অসহায় হয়ে পড়েছে, তারা খাবার পাচ্ছে না, শুকনো খাবার কিংবা পানি কোনো কিছুই তাদের খাবার পাচ্ছে না এবং তারা খাবারের সন্ধানে ছুটছে এবং বিভিন্ন যে ত্রাণের যে গাড়িগুলো আসছে সেগুলোর পেছনে পেছনে তারা দৌড়াচ্ছে। কিছু ত্রাণের গাড়ি আসলো, সেগুলো যেদিক দিয়ে একটু পানি কম সেদিক দিয়ে সেগুলো চলে যাচ্ছে। আমরা একটু একজনের সঙ্গে কথা বলি। মা, আপনারা কি খাবার পাচ্ছেন বা পানি এগুলা? না, এই কুল দিয়ে আমরা তো কিছু হয় না, এই কদুরে দিয়ে আমরা কিছু রাস্তায় কে রাঙ্গরে দল আমরা কিছু হয় না, এই কুল দিয়ে সব হিমি লই যা, সব হিমি টানি লই যা, আমরা কিন্তু কিছু হয় না। পানি কি বাড়তেছে? কিভাবে চলছেন তাহলে? না খেয়ে পানিতে সব হইতে পানির মধ্যে আমরা কিছু হয় না, কিছু দেই না, আমরা কত কষ্ট চলতে আছি আছি এই কুল দিন মধ্যে লেদা বাচ্চা কালিয়া বাসা ভাড়া চলে গেছে, কিছু হয় না, খানা এলো না, কত সিদ্ধত কষ্টের শেষ নেই দাদু আঙ্গ। আরেকজনের সঙ্গে একটু কথা বলি। এখানে পানির কি অবস্থা একটু বলেন। পানি স্থিতি অবস্থায় আছে, আজকে বৃষ্টি না হলে পানি কমতো, পানি আমাদের স্থিতি অবস্থায় আছে, মানে গতকালকে যা ছিল আজকে তাও সেই অবস্থায় আছে। আমরা মানে চিহ্ন দিয়ে রাখছি, কিন্তু বৃষ্টি না হলে পানি কমতো। খাবার টাবার পাচ্ছে? খাবার আমি কিন্তু আমার এখানে, আমি যেখানে আছি আমার এই সামনে গেলে দেখবেন আমি পাইছি, আমি মিথ্যা কথা বলবো না, আমি অনেক খাবার পাইছি। হ্যাঁ, হয়তো অনেকেই পায় নাই আর কি। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি বলছেন যে আসলে পানি কিন্তু যেহেতু গতকালের তুলনায় বলতেছে আজকে স্থিতিশীল আছে, অর্থাৎ বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পানি বাড়ছে। তবে আমরা যেটি দেখেছি যে বেশ কয়েকটি এলাকা পানি বেড়েছে গতকালকে তুলনায়। আজকে যে ঘরটি গতকালকে একটু পানি ছিল, সে ঘরে আজকে 2 থেকে 3 ইঞ্চি পানি বেড়েছে, অর্থাৎ জোয়ার যখন আসছে সে জোয়ারের সঙ্গে সঙ্গে পানি বেড়ে চলছে। যেহেতু লক্ষ্মীপুরের পাশে নদী রয়েছে আর ভারত যেহেতু গেটগুলো খুলে দিয়েছে, পানির গেটগুলো, যার কারণে পানি ক্রমান্বয়ে বাড়ছে এবং ক্রমান্বয়ে বাড়ার ফলে মানুষের যে চরম ভোগান্তি, সে চরম ভোগান্তি কিন্তু চরম আকার ধারণ করেছে এবং গত 8 থেকে 10 দিনের এই ভয়াবহতা মানুষকে অনেক বেশি ভোগান্তিতে ফেলেছে। এবং এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলো কম থাকায়, সে আশ্রয় কেন্দ্র কম থাকায় আমরা দেখেছি যে এখানকার মানুষজন তাদের ঘরের ভেতরে যে খাট রয়েছে সে খাটে ইট বিছিয়ে তারা তাদের জীবন পার করছে এবং ইট বিছিয়ে তারা খাটকে উঁচু করে সেখানে তারা থাকার ব্যবস্থা করেছে। একটু যদি দেখায় যেখানে প্রত্যেকটি ঘর পানির নিচে, বিশেষ করে টিনের ঘর যেগুলো আছে সেগুলো পানির নিচে রয়েছে এবং সেখানকার যে মানুষরা আছে তারা খুব দুঃখ দুর্দশার মধ্যে তাদের দিন পারাপার করছে। সব মিলিয়ে বলা চলে যে এখানকার যে পরিস্থিতি, যে শোচনীয় অবস্থা লক্ষ্মীপুরে, সেখানে ত্রাণ তৎপরতা বাড়ানো না গেলে এই অসহায় মানুষগুলো ক্ষুধার তাড়নায় যেভাবে মেন সড়ক অবস্থান নিয়েছে সেই ক্ষুধার তাড়না আরো বেশি বেড়ে যাবে এবং এখানে একটি মানবিক বিপর্যয় নেমে আসার সম্ভাবনা রয়েছে। এবং বিশুদ্ধ পানি, বিশেষ করে যেহেতু বন্যার সময় পানিবাহিত রোগগুলোর বেশি সমস্যা শুরু হয়, সেক্ষেত্রে পানিবাহিত রোগ থেকে বাঁচতে হলে বিশুদ্ধ পানি, খাবারের যে পানির যে খাবার দরকার তাদের, সে পানি পাচ্ছে না তারা। এবং পানি না পাওয়ার ফলে তারা কিন্তু যে অর্থাৎ যে টিউবওয়েল গুলো আছে ডুবে গেছে একদম, সেই টিউবওয়েলের থেকে তারা কোনোভাবে একটু পানি বের করে পানি খাচ্ছে। অর্থাৎ এখানকার অবস্থা, কেউ অসুস্থ হলে তাকে সে যে ডাক্তারের কাছে যাবে সে পরিবেশটি কিন্তু এখানে নেই এবং এখান থেকে নৌকা কিংবা বোট যে ব্যবস্থাগুলো থাকা দরকার ছিল সেই ব্যবস্থাগুলো কিন্তু এখানে তেমন দেখা যাচ্ছে না। আমরা একটু কথা বলি আপনার সঙ্গে, মানে পানির কি অবস্থা একটু বলেন তো, কিভাবে চলছেন আপনারা? মানুষজন কিভাবে খাবার খাচ্ছে? খাবার নাকি পাচ্ছে না? মানুষের অবস্থা খুবই দুরূহ। পানি দিন দিন বাড়তেছে, যেটা বাড়ে এটা আবার এই সামান্য কমলে আবার বাড়ে। মানুষের দিন গুলজানটা খুব কষ্টকর, যোগাযোগ করতে পারতেছে না, নৌকা নাই, ঘাট নাই, কিছু নেই। খাবার দাবার বহুত কষ্টে আছে। মানে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসছে না? ত্রাণ আসছে সামান্য, এটাতে কিছুই নেই। আসে সকাল বিকেলে আসে, হ্যাঁ, সেদিকে আরো ভয়াবহ, ভিতরে আরো ভয়াবহ। এটা আমাদের এদিকে মানে এই জামিরতলি, গুবিয়া, পূর্ব জামিরতলি, পশ্চিম জামিরতলি, এদিকে আরো ভয়াবহ। আমরা কথা বলছিলাম এখানকার যে ভয়াবহতা, সে ভয়াবহতার কথা বলছিলেন আমাদেরকে একজনে। আমরা সব মিলায়া যদি বলা চলে যে লক্ষ্মীপুরের যে অবস্থা এই মুহূর্তে রয়েছে, ক্রমান্বয়ে পানি বেড়ে চলছে। এই পানি বাড়া অবস্থায় মানুষের যে দুঃখ দুর্দশা সেটি কিন্তু খাবারের থেকে বেশি শুরু হচ্ছে। তাই এখানে ত্রাণ তৎপরতা এবং বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য এই বানভাসীরা বারবার অনুরোধ করছে, যারা সমাজের বিত্তমানরা রয়েছে তারা এগিয়ে আসবে, সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা বাড়াবে এবং স্পিড বোট কিংবা নৌকার ব্যবস্থা করবে, এমনটি প্রত্যাশা এখানকার বানবাসীদের। তো ডানা, এ ছিল আমার কাছে লক্ষ্মীপুরের দিঘুল ইউনিয়ন থেকে বন্যার সর্বশেষ সংবাদ।
আরিফ, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুর থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বন্যার প্রভাবে চট্টগ্রামের সবজির দাম বাড়তি। বাজারের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, নগরীতে নিত্যপণ্যের বাজারে বন্যার প্রভাব কেমন পড়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। যেমনটা বলছেন, আসলে নিত্যপণ্যের বাজারে গত কয়েকদিনের যে বন্যার পরপর কিছু কিছু সবজির দাম বেড়েছিল, তার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছিল কাঁচামরিচ। কারণ কাঁচামরিচের দাম প্রথমেই 800 থেকে 1000 টাকা পর্যন্ত বেড়ে যায়, কিন্তু গত কয়েকদিন যখন সরবরাহ ঠিক হতে শুরু করে তার পরপরই কাঁচামরিচের দাম একেবারেই কমে যায়। এখন কাঁচামরিচ এখানে বিক্রি হচ্ছে মানভেদে আপনার 200 থেকে 210 টাকা, আবার 190 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্য যেসব সবজি রয়েছে, আলু, পটল, ঢেঁড়স, বরবটি, করলা, সবগুলো পণ্যের দাম কমেছে। কারণ এখানে আলু বিক্রি হচ্ছে মানভেদে 50 থেকে 52 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 190 টাকা, পটল 50 টাকা, বরবটি 92 টাকা, পেঁপে 25 টাকা। এইসব পণ্যের দাম আসলে গত সপ্তাহের তুলনায় প্রায় অনেক কমে গেছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। কারণ ব্যবসায়ীরা বলছেন বন্যার কারণে আসলে সরবরাহ ঠিক না থাকায় কিছু কিছু পণ্যের দাম বেড়ে গেছিল। যেহেতু গত কয়েকদিন ধরে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে যখন পণ্য সরবরাহ ঠিক হয়ে যায় তার পরপরে আসলে পণ্যগুলোর দাম কমতে থাকে। আমরা একটু কথা বলবো, আপনি যদি একটু বলতেন আপনার এখানে কি কি পণ্যের দাম কিরকম বা দাম কমেছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কি কমেছে না বেড়েছে? অনেক কমেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ আল হাসান। আসলে এক সপ্তাহ আগে তরকারি যে রেট ছিল 4 ভাগের 1 ভাগে চলে আসছে। যেমন ধরেন আলুতে 70 টাকা ছিল, এখন আলু আমরা বস্তা বেচছি 52 টাকা, টমেটো ছিল 400 উপরে, এখন টমেটো বাংলাদেশে 130 টাকা, আর ইন্ডিয়ান 160 টাকা পাইকারি। তারপরে বলে সবগুলি রেট কমে গেছে, চলা আরো কমবে। এখন গাড়ি চলাচল পানি কমে যাবে, সবজি দাম আরো ইনশাআল্লাহ আরো কমে যাবে এক সপ্তাহের মধ্যে। এই ব্যবসায়ী যেমন বলছেন আসলে বন্যা পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করে এবং বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ এবং কুড়িগ্রাম এসব জায়গা থেকে যেসব পণ্য নিয়মিত আসে চট্টগ্রামে, যখন সরবরাহ ঠিক হয়ে গেছে তারপর পরেই কিন্তু জিনিসপত্রের দাম ধীরে ধীরে কমতে শুরু করছে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছে তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে, যেহেতু সবজি জাতীয় পণ্য সবগুলোর দামই কমে আসছে। আরেকটি বিষয় আমরা যেটি দেখেছি, বাজারে এসে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। কারণ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। কারণ আমরা এসে দেখেছি বাজারে পেঁয়াজের দাম যেভাবে বেড়েছে, ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের সংকট থাকার কারণে সেজন্য পেঁয়াজের দাম মূলত বাড়তি। পেঁয়াজ, রসুন, আদা এসবের দাম সামান্য বাড়তি, কারণ প্রতি কেজিতে 12 থেকে 15 টাকা, আবার 15 থেকে 20 টাকা এগুলো এসবের দাম বাড়ছে। কিন্তু অন্যান্য যেসব সবজি রয়েছে সবগুলো সবজির দামই আসলে মানভেদে 20 থেকে 30 টাকা, আবার অনেকগুলো 40 টাকা পর্যন্ত কমে গেছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং সামনে যদি সরবরাহ ঠিক থাকে আরো কয়েকদিন পরে আরো যেসব সবজি রয়েছে সবগুলো সবজির দামই কমে যাবে। পাশাপাশি মাছ মাংস যেগুলো রয়েছে এখানে সামুদ্রিক মাছের দাম কিছুটা বাড়তি, কারণ তাও ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকটের কারণে মূলত সামুদ্রিক মাছের দাম বাড়তি। কিন্তু দেশে যেসব মাছ রয়েছে সেগুলোর দাম তুলনামূলক কম। আর এখানে গরুর মাংস, খাসির মাংস থেকে শুরু করে এগুলো আগের দামে বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা। আর বলতে গেলে বাজারে যেসব নিত্য প্রয়োজনীয় সবজি সবগুলো দামই হাতের নাগালের মধ্যে আছে। এতে করে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে পেঁয়াজ, রসুনের দামের কারণে তাদের মাঝে এক ধরনের নাবিশ্বাস তৈরি হচ্ছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বন্যার পানি কমার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। এ নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি এবং খাগড়াছড়ি থেকে অপু দত্ত। প্রথমে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, ফসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর, রাস্তাঘাটের অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ জানা। আপনি জানেন যে মৌলভীবাজারের যে ভয়াবহ বন্যা, যেটা স্মরণকালের সবচেয়ে বেশি পানির যে সব জায়গায় প্লাবিত করেছিল, সেটি হচ্ছে এই সাম্প্রতিক বন্যা, যেটা এখনো চলমান রয়েছে। এই বন্যায় মৌলভীবাজারের যে সার্বিক ক্ষতি হয়েছে সেটা অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট, বাড়িঘর এবং ফসলের ক্ষতি হয়েছে। এটা মৌলভীবাজার হচ্ছে মূলত আমনের এটা ভরা মৌসুম। এই আমন চাষিরা আমন চাষ করেছিলেন, রোপণ করেছিলেন, সেই আমনটা নষ্ট হয়ে গেছে। সেই সাথে যে আমন আগামীতে লাগাবেন সেইটারও তাদের যে স্বপ্ন সেইটাও নষ্ট হয়ে গেছে এবং সময় শেষ হয়ে গেছে, যার কারণে লাগাতে পারবে না। এছাড়া বাড়িঘর যেগুলা আমি দেখে এসেছি, যে বিষয়টা হচ্ছে যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বনগাঁও ঘুরামারা জায়গা, যেসব জায়গা দিয়ে ধলাই নদীর ভাঙ্গন সৃষ্টি হয়েছিল, সেই সব জায়গায়
বাড়িঘর একদম লন্ডভন্ড হয়ে গেছে। অনেকেই যে বাড়িঘর একদম ভেঙে মাটিতে পড়ে গেছে এবং টিন ঘরের মালামাল সব নিয়ে গেছে। এবং আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতেও অনেক ঘর লন্ডভন্ড হয়ে গেছে। যদিও পানি কমছে কিন্তু মানুষজন এখন পর্যন্ত ঘরে ফিরতে পারতেছেন না, কারণ ঘরের মধ্যে কাদা এবং এই কাদার কারণে মানুষজন ঘরে ফিরতে পারতেছেন না। মৌলভীবাজারে অর্থাৎ সার্বিক যে বন্যা পরিস্থিতির ক্ষতি হয়েছে সেটা এখন পর্যন্ত যেসব সংশ্লিষ্ট বিভাগ রয়েছেন, যেমন সড়ক বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং কৃষি বিভাগ, তারা বলতেছেন যত সময় যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ ততই বৃদ্ধি হচ্ছে। আপনাকে একটা বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে মৌলভীবাজার যারা বানবাসী মানুষ ছিলেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা এখন ত্রাণ চান না, তারা এখন ঘর বাড়ি। কোটি ধন্যবাদ আপনাকে। জুয়েলারি শিল্পকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নির্যাতন, আমিন জুয়েলার্সের মালিক আপনারা চিনেন না এমন কেউ নাই। সে আমিন জুয়েলার্সের মালিককে বয়স দুই জোর করে দোকান থেকে বের করে দিয়ে তার দোকানে তালা দিয়ে দেয়, এবং যতক্ষণ পর্যন্ত উনি এই দোকানে এই 5 তলা 7 তলায় দোকান কিনতে টাকা পরিশোধ করে নাই ততক্ষণ পর্যন্ত তাকে দোকান খুলতে দেয় নাই। এইরকম আমি একটা বর্ণনা দিলাম, সবচেয়ে বড় বর্ণনা দিলাম এই সাধারণ মানুষের উপর, হিন্দু বলেন মুসলমান বলেন, তাদের উপর নির্বিচারে অত্যাচার করেছেন। এই আমার পাশে আবারও বন্যা পরিস্থিতির খবরাখবর জানবে। এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ক্ষয়ক্ষতি কতটা হয়েছে আমাদেরকে জানাবেন বিস্তারিত। ডানা, দীর্ঘ 17 বছর পর খাগড়াছড়ির যে বন্যা হয়ে গেছে সেটি কিন্তু পুরো বিপর্যস্ত হয়ে পড়েছে খাগড়াছড়ি, এবং এই খাগড়াছড়ির যে কয়েকটি জায়গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি একটা জায়গায় আসলে আমি এসেছি। এটি উত্তর গঞ্জপাড়া শহরের চিংড়ি অববাহিকায় অবস্থিত একটি। এখানে পানির স্রোত ছিল প্রত্যেকটি ঘরে 8 থেকে 9 ফিট করে। যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটি কিন্তু পুরো বানের জলে ভেসে অন্য পাশে চলে এসছে। এইরকম আসলে ঠিক এই উত্তরগঞ্জ পাড়াতে প্রায় 15 থেকে 20টি ঘর আছে যেগুলো কিনা পুরো দমে বসবাসে অনুপযোগী হয়ে পড়েছে। যদিও এখন পানি নেমে গেছে এলাকা থেকে, কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু এখনো কাটেনি। যে ঘরগুলো থেকে আসলে এরকম বিচ্ছিন্ন হয়ে গেছে সেই ঘরগুলোতে আসলে মানুষজন কিন্তু আর বসবাস করতে পারছে না, যার কারণে আসলে কোথায় ঠাই হবে সেই দুশ্চিন্তায় সময় পার করছে। অন্যান্য জায়গায় যে দীঘিনালা যে বিস্তীর্ণ এলাকা আছে সেই জায়গাতেও কিন্তু পানি কমেছে, কিন্তু ঠিক দুর্ভোগ শুরু কিন্তু থেকে গেছে। কাঁচা ঘর বাড়ি, রাস্তাঘাট, কারবার থেকে শুরু করে ব্যাপক ক্ষয়ক্ষতির কিন্তু সম্মুখীন হতে হয়েছে এই এলাকার মানুষকে। পর্যাপ্ত ত্রাণ খাগড়াছড়িতে আসলেও এখন আসলে পুনর্বাসনের দিকেই গুরুত্ব দিয়ে দরকার বলে স্থানীয়রা মনে করছেন। যদিও বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই এলাকায় ত্রাণ আসছে এবং পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য কিন্তু নানান ভাবে যোগাযোগ করা হচ্ছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিদ্যানন্দ, রেড ক্রিসেন্ট সহ অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা কিন্তু এখনো এই উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। বলা যেতে পারে বন্যা পরিস্থিতি ভালো হলেও ক্ষতিগ্রস্তের পুনর্বাসনের প্রক্রিয়া এখন আসলে ওভাবে শুরু হয়নি। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ ডানা। অপু, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি থেকে বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।